ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। বেলা 11টায় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রথমে ছিল প্রশ্নোত্তর পর্ব। এরপরে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি সংবিধান সংস্কার পরিষদের সভা আয়োজন করার কথা, কিন্তু শেষ দিনেও সভা আহ্বান করা হয়নি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। সংবিধানের ধারা বা সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংস্কার করতে হবে। এই সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রক্রিয়া আসেনি। এটি একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এসেছে। এই অর্ডারটি জারি করা হয়েছে 13 নভেম্বর 2025। এই অর্ডার অনুযায়ী এখানে 15টা নির্দেশিকা আছে। এর মধ্যে 3 থেকে 15 এই বিষয়গুলো হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের সাথে সম্পর্কিত। সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন নিয়ে আজকের আর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বৃহস্পতিবার শুরু হয়েছিল এবং বৃহস্পতিবার সংসদ অধিবেশন বসার পর সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার মনোনীত হওয়ার পর মুলতবি ঘোষণা করা হয়। আজ আবার সকাল 11টায় বসেছে। আজকে যেসব জনগুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তো এর মাঝে বিরোধী দলের সংসদ সদস্যরা জুলাই সনদ নিয়ে তারা কথা বলতে চেয়েছেন। যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, স্পিকার বলেছেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার পর তাদেরকে ফ্লোর দেওয়া হবে জুলাই সনদ নিয়ে। তবে বিরোধী দল যেটি দাবি করেছে যে জুলাই সনদ যেটি সংবিধান সংস্কার, সেই সংস্কারের বিষয় নিয়ে তারা আলোচনা করছেন এবং সংবিধান সংস্কার করার উপর তারা জোর দিয়েছেন। তবে সরকারি দল বলেছে যে যেহেতু আজকে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে এবং আগামী 29 তারিখে আবার সংসদ অধিবেশন পুনরায় শুরু হবে এবং সেটি চলবে 30 এপ্রিল পর্যন্ত, সে কারণে পরবর্তী দিনগুলোতে যে অধিবেশন বসবে সেই অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনা করা যাবে, কিংবা আগামীতে এই অধিবেশনের পরে যে বাজেট অধিবেশন বসবে সেই অধিবেশনেও আলোচনা করা যাবে। তবে বিরোধী দল চাচ্ছে যে এই অধিবেশনেই তারা আলোচনা করতে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন, উদ্বোধনী ভাষণ দিয়েছেন, অর্থাৎ প্রথম দিন যে অধিবেশন হয়েছে সেই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করে সরকারি দলের সংসদ সদস্যরা বক্তব্য রেখেছেন। এছাড়া শিক্ষা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আজকের এই অধিবেশনে বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পর আজকের এই অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে এবং আবার 29 মার্চ সেই অধিবেশন আবার বসবে, তখন সেই অধিবেশনে বাকি বিস্তারিত নিয়ে আলোচনা হবে। তবে আজকের অধিবেশনটিতে ঘুরে ফিরে যেটি উঠে এসেছে সেটি হলো সংবিধান সংস্কার নিয়ে আলোচনা। সেই বিষয়টির উপর তারা গুরুত্ব দিতে চান বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা বলেছেন যে এই বিষয় নিয়ে অধিবেশনে পরবর্তীতে আলোচনা করা যাবে এবং আলোচনার পর সর্বসম্মতিক্রমে যেটি সিদ্ধান্ত হয় সেই বিষয় নিয়ে তারা অগ্রসর হবে। এবং বিরোধী দলকে, যেহেতু সংসদ হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু, তাই যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতে সংসদে বিরোধী দলকে তারা আহ্বান জানিয়েছেন এবং সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় তাহলে সেটি সবচেয়ে ভালো হবে বলে সরকারি দল মনে করছে। বিরোধী দলও চাচ্ছে যে আলাপ আলোচনার মাধ্যমে সংসদে যে কোনো বিষয় সমাধান হলে তাদেরকে আন্দোলনে যেতে হবে না। তবে যদি সরকারি দল বিরোধী দলের দাবি উপেক্ষা করে তাহলে তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামারও হুমকি দিয়েছে। তাবাসসুম, জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।
দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের অধিবেশন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী। ঈদ উল ফিতর সামনে রেখে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ বিক্রি করা হবে। সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই ঘোষণা দেন। বলেন, জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রম সচল রাখতে জ্বালানি তেল বিতরণের রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইরে প্রশ্ন করে যে খুব বেশি কিছু আমরা আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি, এটাও সুস্পষ্টভাবে ঘোষণার মাধ্যমে, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করেছি। যখন এই কথাটি বলছি, তখন এই কথা এবং এই কাজটি প্রতিপালন করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো ইনশাল্লাহ। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। এরই মধ্যে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামমুখী হয়েছেন রাজধানীবাসী। ঈদের যাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে ভিড় তুলনামূলক কম থাকলেও যাত্রীদের কণ্ঠে রয়েছে বরাবরের মতোই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সাদিয়া হক মোয়ের রিপোর্ট। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের এই ভিড় রাজধানীর বৃহত্তম রেল স্টেশন কমলাপুরের। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্যস্থলে ট্রেন যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। ঈদের আগে শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতেই আগেভাগেই তারা বাড়ি ফিরছেন। এ সময় শিশুদের মধ্যে দেখা যায় ঈদ আনন্দ ও উচ্ছ্বাস। ভালো লাগতেছে। তুমি কোথায় যাচ্ছ? নানির বাড়ি। ঈদ করতে? হ্যাঁ। টিকিট পেয়েছি, অনলাইনে টিকিট কাটছে, সমস্যা হয় নাই। সবাই মানে প্রতিযোগিতার মাধ্যমে কেটেছি, কিন্তু পাইছি টিকিট, এই জন্য অনেক ভালো লাগছে। আগে চলে এসেছি যে ভালো লাগবে, দেশে যাইতেছি, বাপ মার সাথে সবাই ভাই বোনের সাথে একসাথে ঈদ আনন্দ করব। আগে ভাগে যাচ্ছি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায়, আরো পরে গেলে তো ভিড় হবে। আলহামদুলিল্লাহ পেয়েছি, তো বাসায় যাচ্ছি রাজশাহীতে, যেখানে বাবার বাসা, শ্বশুর বাসা, তো অন্যরকম ফিল আসলে। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীর সংখ্যা অনেকটাই কম, তবে বরাবরের মতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল বাস যাত্রীদের। আর কোনো সমস্যা নাই, কিন্তু 20 টাকা করে নিতেছে বাড়তে। 230 থেকে 250, এখনো সেম প্রাইজে আছে, 250 টাকা আমরা নিয়মিত যাতায়াত করতেছি। এদিকে বাস কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তারা বলছেন ঈদের সময় সিটিং সার্ভিস বজায় রাখতে ভাড়া আদায়ে ভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে তাদের। আমাদের এখানে সিট ক্যাপাসিটি, সিটিং স্টার্টিং লোকটা না, যেখানে লোক নামে ওইখান থেকে লোক নেই না আমরা, এর জন্য একই ভাড়া। আমরা বাড়তি কোনো ভাড়াটা দেওয়া না, কথা বুঝেন, আমরা যা ভাড়া তাই দেই, কথা বুঝেন, কিন্তু আমাদের যাত্রী হচ্ছে না। এখন লোকসান দিয়ে তো আর কেউ গাড়ি চালাবে না, আসার সময় তো খালি আসি আমরা, কথা বুঝছেন, এটা আপনাদের লস হয়ে যেতেছে। এখানে কেরানিরা আছে, এখানে গাড়ি ফিল আপ করে দিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাই, আমাকে কোনো ডিস্টার্ব হয় না, কোনো সমস্যা হয় না, ভাড়াও এখনো বাড়ে নাই। আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন প্রায় 1.5 কোটি মানুষ। তার মধ্যে 60% মানুষ সড়ক পথে এবং 20% মানুষ এই রেলপথে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট তথ্য জানিয়েছে। এবং সকল যাত্রীদের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। সাক্ষী উপস্থিত না হওয়ায় জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি আজ। পরবর্তী তারিখ 5 এপ্রিল। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট সাক্ষী 38 জন। গত বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সংসদ সচিবালয়ে এ বৈঠক সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অনেকে। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কাল দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে 54টি জেলায় এই কর্মসূচি শুরু হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশের কৃষি উৎপাদন বাড়ানো, সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আবারও শুরু হচ্ছে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া কর্মসূচির নতুন যাত্রা শুরু হচ্ছে সোমবার। দিনাজপুর জেলার কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1977 সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, সেচ সুবিধা বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি চালু করেছিলেন জিয়াউর রহমান। কাহারোলে তিনি খাল খননের গুরুত্ব তুলে ধরেছিলেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে শুরু হচ্ছে 54টি জেলায়। আগামীকাল সারা দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে তাই প্রমাণিত। এতে করে আমাদের জাতি খুবই আনন্দিত এবং তারা খুবই মোটামুটি আশাবাদী যে আমাদের যে জলাবদ্ধতার যে সমস্যা এবং আমাদের সেচের যে সমস্যা, আমাদের উৎপাদন, যে আজকে যে খাদ্য ঘাটতি, এই খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে এবং এই খালগুলো যদি সুস্থভাবে খনন করা হয়, এই কর্মসূচি অব্যাহত থাকলে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জলাবদ্ধতা, আমাদের সমস্যাভোগী জলাবদ্ধতা নিরসন হবে। এই কারণে আমাদের কাছে আগামীকালকে খাল খননের উদ্বোধনের দিনটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অর্থবহ। একই দিনে আরও 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। খাল খননের পাশাপাশি নির্মাণ হবে স্লুইস গেট, ব্রিজ, কালভার্ট এবং খালের পাড়ে থাকা সড়ক। এতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহজ হবে, উন্নত হবে যোগাযোগ ব্যবস্থাও। সরকারের আশা, এই উদ্যোগ কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বদলে দেবে প্রান্তিক মানুষের জীবনমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পটুয়াখালী ঢাকা রুটে লাউকাঠি, লোহালিয়া কারখানা ও কবাই নদ নদীতে ডুবোচরে প্রায়ই আটকে পড়ছে লঞ্চ। দীর্ঘদিন ধরে নদী খনন চললেও নদীর নাব্যতা ফিরে আসেনি। বর্তমানে বন্ধ রয়েছে নদীতে খনন কাজ। এই অবস্থায় ভাটার সময় ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ চলাচল। নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই বন্দর কর্মকর্তা। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রহমান। শীত মৌসুমের শুরুতে পটুয়াখালীর নদ নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। নাব্যতা ফেরাতে প্রতিবছর নদীতে খনন কাজ চললেও তা তেমন কাজে আসছে না। নদীতে 2 মিটার গভীরতা থাকলেও নৌযান চলাচল করতে পারে, কিন্তু ভাটার সময় অনেক স্থানে 1.5 মিটার গভীরতা পাওয়া যায়। পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, পটুয়াখালী ঢাকা নৌপথে মোট 12টি দ্বিতল লঞ্চ চলাচল করে। এ লঞ্চগুলো পটুয়াখালী নদীবন্দর প্রবেশ মুখে লাউকাঠি নদীর ডুবোচরে লঞ্চগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এরপর লোহালিয়া কারখানা, কবাই নদ নদীর ডুবোচরে প্রায়ই আটকা পড়ছে লঞ্চগুলো। এ সময় গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় লঞ্চগুলোকে। পানির সভ্যতার কারণে লঞ্চ 1 থেকে 2 ঘন্টা বাজতে থাকে। এই 2-3 ঘন্টা বাজার পরে ওই লঞ্চটা নর্মাল ঢাকা ঘাটে দিন 10টা 11টা যায় পৌঁছে। ঢাকা যাইতে আইতে এই লঞ্চ বাজে পরে লঞ্চ আইতে পারে না, যার জন্য এইটা আমাকে দুর্ভোগ। আমাদের লঞ্চ ও জায়গায় রাখতে পারতেছে না। হ্যাঁ, লঞ্চ আইয়াদের ব্যাগার দেবে ঘুরাইবে, তাও পারতেছে না, বাজে পরে। দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতের একমাত্র বাহন লঞ্চ। তাই দ্রুত নদী খনন করে নাব্যতা সংকটের সমাধান করার দাবি স্থানীয়দের। এখানে যদি ড্রেজিংটা না করা হয়, তাহলে ঢাকা থেকে যে পটুয়াখালী লঞ্চ আসবে, যাত্রীরা এই ঈদে এমন একটা জায়গায় বাইজে থাকবে যে নদীর পাশে বেরতে পারবে না, লঞ্চ বেরতে পারে না, অনেক কষ্ট হয়। আপনারা যতভাবে চেষ্টা করেন এটার কার্ডে কেটে আর কি তাড়াতাড়ি লঞ্চ যত বেরতে পারে। প্রধানমন্ত্রী তার কাছে আমাদের আবেদন এইটাই, পটুয়াখালীবাসী, যে সুন্দরভাবে আমাদের ড্রেজিংটা জানি হয়। নৌমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যেন ওনারা এই বিশেষ করে এই রুটে
অতি দ্রুত ড্রেজিং করার ব্যবস্থা করে। পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক বলেন, নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এবছরও ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের ভিতরে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে আমাদের এই দুর্ভোগটা থাকবে না, যাত্রীদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা পটুয়াখালী রুটে 12টি বড় দোতলা লঞ্চ চলাচল করে। জুয়ার রহমান, মাই টিভি নিউজ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। সকাল 11:20 অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। যাত্রাকালে তার সাথে ছিলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাফর ইকবাল। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হয়েছে। তবে আশঙ্কামুক্ত বলার এখনো কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানুষের কেনাকাটার ব্যস্ততা। ফুটপাত মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই কিনছেন ঈদের নতুন পোশাক। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পোশাক সহ বেশ কিছু পণ্যের দাম অনেকটাই বেশি। আবার পছন্দ হলে দামের দিকে না তাকিয়ে পছন্দের পোশাকটি কিনে নিচ্ছেন ক্রেতারা। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দুয়ারে করা নাড়ছে ঈদ। এই ঈদকে সামনে রেখে মাদারীপুরের কালকিনির বিভিন্ন বিপণী বিতানগুলো বেচাকেনায় ধুম পড়েছে। এছাড়া ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিটি দোকানে রাখা হয়েছে নতুন নতুন ডিজাইনের নানা রঙের পোশাক। এসবের পাশাপাশি নিত্য নতুন জুতা স্যান্ডেলের চাহিদা রয়েছে ছেলে মেয়েদের। পোশাকের সাথে মিল রেখে বেল্ট সহ জুয়েলারি ও কসমেটিক কিনছেন তরুণ তরুণীরা। প্যান্ট কিনছি, জামা কিনছি, এখন আসছি জুতা কিনবো। আমি জামা কিনছি, জুতা কিনছি, আমি কসমেটিক কিনবো। আমি শার্ট কিনছি, প্যান্ট কিনছি, এখন আব্বুর সাথে জুতা কিনতে আসছি। এই ঈদে অনেক মজা করব। পরিবার পরিজন নিয়ে নতুন পোশাক কিনতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবার পছন্দ হলে দামের দিক না তাকিয়ে পছন্দের পোশাকটি কিনে নিচ্ছেন ক্রেতারা। এমনকি ফুটপাতের দোকানগুলোতেও ততই ভিড় বাড়ছে। ক্রেতাদের পছন্দের মতো পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। তবে এবার ক্রেতাদের দাবি, পোশাকের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। দামটা খুব চড়া, মধ্যবিত্ত মানুষের খুব সমস্যা হয়ে যাইতেছে। বছর একটু দাম বেশি লাগে, আমাদের মধ্যবিত্ত শ্রেণীর জন্য আমাদের একটু কষ্ট হয়। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে পণ্যের দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। ঢাকা আমরা মাল কিনি, মালের বাজার অনেক বেশি, গভীর রাত পর্যন্ত বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচাকিনি হচ্ছে। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন বিপণী বিতান, দোকান ও গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে পুলিশ। জনগণের জানমাল রক্ষায় সব সময় সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রমজানের একেবারে শেষ মুহূর্তে জমে উঠেছে কালকিনির সমস্ত বিপণী বিতান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকিনি। তবে পোশাকের অনেক দাম বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারপরেও ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে দামের দিক না তাকিয়ে পছন্দের পোশাকটি কিনে নিচ্ছে সাধারণ ক্রেতারা। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি।